আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আলোচনা করব স্ক্রু গজ দিয়ে। তোমরা আমার বোর্ডে একটা স্ক্রু গাজ আঁকানো দেখেছো এবং আমার হাতেও একটা স্ক্রু গাজ আছে। স্ক্রু গাজটা অনেক ছোট, তাই তোমাদের খুব ভালো দেখাতে পারবো না, এই জন্য একটা আনুষঙ্গিক চিত্র আমি এখানে আঁকানোর চেষ্টা করলাম। এখন স্ক্রু গাজ দিয়ে যদি আমরা মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা কোন টাইপের বস্তুর মেজারমেন্ট করতে পারবো? অর্থাৎ স্ক্রু গজ হলো খুব ছোট পরিমাপক যন্ত্র, যার সাহায্যে বৃত্তাকার কোন তারের, এক্স্যাক্টলি তার তো বৃত্তাকার হবে, বৃত্তাকার কোন তারের ব্যাস পরিমাপ করতে পারবো। এবারে চং বা সিলিন্ডার আকৃতির, ছোট চং বা সিলিন্ডার আকৃতির কোন বস্তুর ব্যাস পরিমাপ করতে পারবো। ক্ষুদ্র কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। আমার হাতে এই হলো যেটা স্ক্রু গজ। স্ক্রু গজের বিভিন্ন পার্ট যদি আমরা একটু দেখি, অর্থাৎ স্ক্রু গজের যে অর্ধবৃত্তাকার যে একটা পার্ট রয়েছে, এটাকে আমরা ফ্রেম বা কাঠামো বলতে পারবো। এবং এই স্ক্রু গজে সাধারণত দুইটা স্কেল থাকে। স্ক্রু গজে একটা থাকে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল। এইখানে যে স্কেলটা আছে এটাকে বলা হয় আসলে বৃত্তাকার স্কেল। এবং এই যে এখানে থিম্বেল পার্ট, এই থিম্বেল পার্টটাকে যদি আমরা জাস্ট বাম দিকে ঘুরাই, বাম দিকে ঘুরালে তাহলে এই লিনিয়ার স্কেলটা বের হয়ে আসবে। অর্থাৎ তখনই আমরা কেবল লিনিয়ার স্কেলটা দেখতে পাবো। অর্থাৎ এখানে তাহলে কয়টা পার্ট রয়েছে, কয়টা স্কেল? দুইটা স্কেল রইলো, একটা হলো বৃত্তাকার বা সার্কুলার স্কেল এবং একটা হলো লিনিয়ার স্কেল। দুইটা স্কেল এই যে এইখানে যেটা বের হয়ে আছে, অর্থাৎ এটা বের হয়ে আসছে তখন দেখাবো স্পিন্ডল পার্ট বা প্রান্তটা বা ঘূর্ণনশীল টাকু, এই প্রান্তটা বের হয়ে আসবে। এই প্রান্তটা যদি, অর্থাৎ এনভিল পার্ট থেকে স্পিন্ডল পার্টটা আলাদা হয়ে যায় বা একটু গ্যাপ হয়, তার মানে এখানে কোনো একটা কিছু রাখবো, তখন কিন্তু এই সার্কুলার স্কেল এবং লিনিয়ার স্কেল এর জাস্ট তখনই কেবলমাত্র এই লিনিয়ার স্কেলটা বা মূল স্কেলটা দেখা যাবে। মূল স্কেলের ডান দিকে থাকে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল, এবং বৃত্তাকার স্কেলটা থিম্বেল পার্টের সাথে অ্যাডজাস্ট করা থাকে, যেটাকে আমরা হাতা বা হাতল বা যেটা দিয়ে আমরা ঘোরাই এটাও বলতে পারি। এবারে এর ডান দিকে থাকে রেচেট শপ। রেচেট শপ বলতে এটা হচ্ছে অঙ্গুষ্ঠামা, এটাকে আঙ্গুলির মাধ্যমে ডানে বামে করা হয়। ইভেন আমরা এই থিম্বেল দিয়েও ডানে বামে করি এটা দিয়ে। অর্থাৎ এই জায়গাটায়, অর্থাৎ আমরা দেখলাম যে এখানে কি কি, দেখো একটু ভালো করে, যদি আমরা এখানে কি থাকবে, এখানে অ্যানভিল পার্ট থাকবে, ফ্রেম থাকবে। এই ফ্রেমের মধ্যে অর্থাৎ এইখানেই বস্তু রাখা হবে, এবং এইখানে একটা লক থাকবে। কোন একটি বস্তু যদি এখানে আমরা রাখি, এটা ক্লাম্প বা লক বা খিল এর মাধ্যমে এটাকে আটকে দিতে পারবো। এটাকে যদি আমরা ডান দিকে ঘোরাই তাহলে এটা আটকে যাবে। এটাকে, আর এই যে একটা পার্ট আছে এটাকে লিনিয়ার স্কেল, এটাকে স্লেবও বলা হয়, এবং এটাও এক্স্যাক্টলি হাতা হিসাবে কাউন্ট করা হয় বা বলা হয়। এবারে এই লিনিয়ার স্কেলের 0, 5, 10, জাস্ট এখানে 25 পর্যন্ত মার্ক করা যায়। অর্থাৎ এই যে ফ্রেমের উপরে লেখা আছে 25x1, অর্থাৎ এই স্কেলটা দিয়ে জাস্ট 25 মিলিমিটার পর্যন্ত মেজারমেন্ট করা যায়, এর চেয়ে বড় কিন্তু মেজারমেন্ট করা যাবে না। তাই এটাকে সূক্ষ্ম অর্থাৎ ক্ষুদ্রতম মান পরিমাপ করার জন্য খুব ছোট পরিমাপক যন্ত্র হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ 25 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। এবং এই জায়গায় যে বৃত্তাকার স্কেলটা রয়েছে, লিনিয়ার স্কেলের 0 দাগ যদি এই সার্কুলার স্কেলের 0 দাগের সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে যে এই যন্ত্রটার কোনো ত্রুটি নাই বা কোনো যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। তো এখন যদি দুইটা কাছাকাছি থাকে তখন 0 দাগের সাথে মিলে যাবে। এইবারে আমরা যদি এইখানে কোনো বস্তুকে রাখি, অর্থাৎ এনভিল পার্ট এবং এই এনভিল পার্ট এবং স্পিন্ডল পার্ট এর মাঝখানে বা এই দুইটা প্রান্তর মাঝখানে যদি কোনো বস্তুকে আমরা রাখি, তখন কিন্তু আমরা লিনিয়ার স্কেলটা দেখতে পাবো। এখানে আমরা দেখতে হবে লিনিয়ার স্কেলের 0 দাগ বরাবর এই সার্কুলার স্কেলের কত নাম্বার দাগ মিলছে, সেটা হলো এক্স্যাক্টলি বৃত্তাকার স্কেলের পার্ট। তাহলে
আমরা যদি দেখি যে এই স্ক্রু গজ দিয়ে যদি আমরা দৈর্ঘ্য মানে ব্যাস পরিমাপ করি, তখন সূত্রটা কি হবে? ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস প্লাস মাইনাস ই। এখানে যত নাম্বার ঘর বেরিয়ে থাকবে, অর্থাৎ আমরা যদি এখানে কোনো একটি বস্তু রাখি, এরপরে বৃত্তাকার স্কেলটা যতটুকু সরে যাবে ডান দিকে, লিনিয়ার স্কেলটা নির্দিষ্ট পরিমাণ বের হওয়ার পরেই তো আসলে বৃত্তাকার স্কেলটা থাকবে। এখন লিনিয়ার স্কেলের যে পার্টটা বা রৈখিক স্কেলের যে পার্টটা, সেটাই হবে এল এর মান, এবং সি হবে এক্স্যাক্টলি এই যে লিনিয়ার স্কেলের উপরে দাগ কাটা থাকবে জিরো দাগ, লিনিয়ার স্কেলের জিরো দাগ এই বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগ বা ঘরের সাথে মিলে যাবে সেটাকে আমরা বলবো বৃত্তাকার স্কেল পার্ট। এরপরে আছে কি এলসি। এলসি আগে আমরা স্ক্রু গজ স্লাইড ক্যালিপার্স এর সাথে আমরা স্লাইড ক্যালিপার্স এর একটা পার্ট জানছিলাম যে ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক মানে এক্স্যাক্টলি ভার্নিয়ার স্কেল দিয়ে ভার্নিয়ার ধ্রুবকের চেয়ে ছোট মান পরিমাপ করা যায় না। এবং স্ক্রু গজ দিয়ে যেটা হবে এলসি মানে লেস্ট কাউন্ট, এর চেয়ে ছোট মান পরিমাপ করা যায় না, অর্থাৎ এলসি হলো লেস্ট কাউন্ট। লেস্ট কাউন্ট এর চেয়ে ছোট মান আর পরিমাপ করা যায় না। আমরা যদি এলসি বের করতে চাই, তাহলে এলসির সাথে একটা জিনিস সংশ্লিষ্ট হলো পিস। পিস হলো এই জায়গাটায়, অর্থাৎ যেটা রেচেট শপ এইখানে টি দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ স্ক্রু গজের টি বা রেচেট শপকে যদি আমরা পরিপূর্ণভাবে একবার ঘোরাই, আমার হাতে যে কলমটা রয়েছে এই কলমটাকে জাস্ট সিগমা ফ্লো লেখা, এখান থেকে যদি আমি একবার ঘুরি, এটাকে যদি র্যাচেট শপের সাথে কম্পেয়ার করি বা তুলনা করি, একবার ঘুরাই, তাহলে এটা অবশ্যই ডানে বা বামে সরে আসবে। ডানে যদি ডান দিকে ঘুরাই, তাহলে এটা রৈখিক স্কেলটাকে অনেকটা ঢেকে ফেলবে। কতটুকু ঢেকে ফেলবে? জাস্ট 1 মিলিমিটার। পরিপূর্ণভাবে একবার ঘোরালে এটা 1 মিলিমিটার ঢেকে ফেলবে। তার মানে স্ক্রু গজের স্ক্রু গজের স্ক্রু গজের টুপি কে বা টি কে একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয়, অর্থাৎ এর রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হবে তাকে আমরা পিচ বলি। আমরা বুঝতে পারছি যে এটাকে একবার ঘোরালে এটা যতটুকু পরিমাণে সরণ হবে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ অতিক্রম করবে, সেটাকে আমরা পিচ বলবো। এবারে আমাদের রয়েছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন এলসি ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তোমরা যদি একটু দেখো, জানি না তোমাদের দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা জিরো আমি লিখে রাখলাম এবং এর নিচে লেখা আছে 95, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মাঝখানে জাস্ট 5টা দাগ কাটা রয়েছে এবং তারপরে ডান দিকে আছে 5 এই দাগ কাটা। তাহলে বোঝা যাচ্ছে যে এই আমার যে স্ক্রু গজটা বা আমার হাতে যে স্ক্রু গজটা রয়েছে, এই স্ক্রু গজটায় বৃত্তাকার স্কেলে এক্স্যাক্টলি দাগ কাটা আছে। এখানে দেখা যায় যে বৃত্তাকার স্কেলে 0 এবং 5, তোমরা যদি একটু দেখো, এই 0 এবং এর নিচে রইলো, নিচে অর্থাৎ বাম দিকে 45 এবং উপরে হলো 5, অর্থাৎ এটাই দাগ কাটা আছে 45, এটা 50টা দাগ কাটা আছে, অর্থাৎ এন এর মান হবে 50। কিন্তু আমি যে স্কেলটা আঁকালাম এই স্কেলটাই এখানে 95 এবং এখানে হলো 5, তার মানে এখানে আরো এখানে 0 এবং 5 এর মাঝে 5টা ঘর রয়েছে, তার মানে এটা 100টা দাগ কাটা রয়েছে। এটা কি? অর্থাৎ এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন। এটা কি হবে? অর্থাৎ মানে যদি বৃত্তাকার স্কেলকে আমরা একবার ঘোরাই, এখন এটা হবে বৃত্তাকার স্কেলকে, অর্থাৎ এই জায়গায় এই বৃত্তাকার স্কেলটা যদি আমরা একবার ঘোরাই, তাহলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হবে বৃত্তাকার স্কেল বা প্রান্তটে, এটাকে বলা যায়, অর্থাৎ বৃত্তাকার স্কেল বা প্রান্তটিকে একবার ঘোরালে এর যতটুকু সরণ হবে তাকে আমরা লঘিষ্ঠ গণন বলতে পারি। তাই লঘিষ্ঠ গণন এক্স্যাক্টলি এটা 1 মিলিমিটারই হয়ে থাকে। একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটারই সরে আসে। এখন এটা আমরা এভাবে বের করব, লঘিষ্ঠ গণন যদি 1 মিলিমিটার হয়,
অর্থাৎ এটা মিলিমিটারে দাগ কাটা থাকে এবং পরিপূর্ণভাবে একবার ঘোরালে এই রৈখিক স্কেল বরাবর একটা ঘর বের হয়ে আসে। দুইবার ঘোরালে দ্বিতীয় অর্থাৎ 2 মিলিমিটার বের হয়ে আসবে। এখন এই স্কেল দিয়ে যদি আমরা লঘিষ্ঠ গণন বের করতে চাই, তাহলে এটা হবে এই জায়গায় কিন্তু 100টা দাগ কাটা আছে, তার মানে 1/100 হবে। এটাকে আমরা যদি করি 0.01, এটা মিলিমিটার, অর্থাৎ এই যন্ত্রটা 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম পাঠ দিতে পারবে। এবারে তোমরা দেখো এই জায়গাটায়, অর্থাৎ আমরা কিন্তু স্ক্রু গজের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখেছি। এখানেও কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। আমরা যদি একটু দেখি যে এইখানে অ্যানভিল পার্ট আর স্পিন্ডল পার্ট যদি আমরা একদম এই জাস্ট পিসকে যদি আমরা এই থিম্বল পার্টকে বা বৃত্তাকার স্কেল দিয়ে ডানে ঘোরাতে ঘোরাতে করে এমন পর্যায়ে নিয়ে আসি যে এইখানে এই স্পিন্ডল প্রান্তটি যদি অ্যানভিল প্রান্তের সাথে লেগে যায় এবং এই বৃত্তাকার স্কেলের জিরো দাগ যদি এই মূল বৃত্তাকার স্কেলের জিরো দাগ যদি লিনিয়ার স্কেলের জিরো দাগের সাথে মিলে যায়, তাহলে এখানে কোনো ত্রুটি নেই। আর যদি এমন হয় যে এই বৃত্তাকার স্কেলের জিরো দাগ এই লিনিয়ার বা মূল স্কেলের জিরো দাগের সাথে বা রৈখিক স্কেলের জিরো দাগের সাথে মিলে নেয়, ইভেন এটা ডান দিকেও থাকতে পারে বা বাম দিকেও থাকতে পারে, যদি এই ধরনের ত্রুটি যন্ত্রে থাকে তবে সেটাকে আমরা বলবো শূন্য ত্রুটি। শূন্য ত্রুটির মধ্যে আমরা বলেছি যে দুই ধরনের ত্রুটি থাকে, একটা হলো ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, একটা হলো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এখন যদি এই বৃত্তাকার স্কেল এর শূন্য দাগ লিনিয়ার স্কেলের শূন্য দাগ অপেক্ষা নিচে থাকে বা বাম দিকে থাকে, এটাকে আমরা নিচের দিকে বা এটাকে বাম দিকে বলতে পারি। যদি জাস্ট এই নিচের দিকে অবস্থান করে, এই নিচের দিকে অবস্থান করে বৃত্তাকার স্কেলের মূল স্কেল বা লিনিয়ার স্কেলের শূন্য দাগ অপেক্ষা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি নিচে, অর্থাৎ নিচে বলতে আমার হাতের বাম দিকে যদি অবস্থান করে, এই স্ক্রু এর বাম দিকে যদি অবস্থান করে বা নিচের দিকে, এটাকে আমরা নিচ বলতে পারি, নিচের দিকে যদি অবস্থান করে তবে সেটা হবে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। ধনাত্মক যান্ত্রিক ত্রুটিটা কি এখানে হবে? ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হলে আমরা এটাকে প্লাস ইরর নিব, অর্থাৎ এখানে ভুল দুই ধরনের হবে, একটা ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এবারে যদি না এরকম না, আমি যদি এই বৃত্তাকার স্কেলটাকে পরিপূর্ণভাবে ঘুরাই, একেবারে এনভিল পার্ট এবং স্পিন্ডল প্রান্ত বরাবর নিয়ে যদি আসি, তখন যদি এমন হয় এই লিনিয়ার স্কেলের জিরো দাগ তো কোনোভাবেই চেঞ্জ হবে না, লিনিয়ার স্কেলের জিরো দাগ অপেক্ষা বৃত্তাকার স্কেলের জিরো দাগ ডান দিকে বা উপরের দিকে চলে গেল, মানে ডানে চলে গেল। যদি ডানে চলে যায় তার মানে অতিক্রম করে চলে গেল, যদি অতিক্রম করে চলে যায় তাহলে এটাকে বলবো আমরা ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি যদি হয় তাহলে এটা হবে -ই। তখন আমাদের যেটা করতে হবে, টোটালি এই ডি যে পার্টটা বের করব, এই ডি থেকে আমরা এখানে ডি প্রাইম যদি বলি, ডি থেকে টোটালি এই যে ডি প্রাপ্ত মান থেকে আমরা প্লাস হলে মানটা করব মাইনাস যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ ধনাত্মক যান্ত্রিক ত্রুটি যে পার্টটা পাবো সেটাকে বিয়োগ করে দেব। আর যদি ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হয় তাহলে এই মাইনাসে প্লাস হবে, অর্থাৎ টোটাল এই ব্যাসের সাথে আমাদের এই ত্রুটিটাও যোগ করে দিতে হবে। এভাবে আমরা জাস্ট শূন্য ত্রুটি, অর্থাৎ শূন্য ত্রুটির আওতায় রইল দুই ধরনের ত্রুটি, একটা ধনাত্মক যান্ত্রিক ত্রুটি আর একটা হলো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এই দুইটা কিন্তু আমরা বের করতে পারবো। তারপরে আরেকটা হলো ব্যাকলাস ত্রুটি বা এটাকে পিছট ত্রুটিও বলে। যেমন আমরা যদি এই বারবার স্ক্রুটাকে ডানে বামে ঘুরাই, অনেক দিন পর্যন্ত ইউজ করি, তাহলে এর নাট বা স্ক্রু বা এই যে এটা একটু সরে যেতে পারে। তার মানে ডানে বা বামে ঘুরালে
সব দিকে যদি একই পরিমাণে সরণ না ঘটে তবে সেটাকে আমরা পিছট ত্রুটি বলতে পারি। এই স্ক্রুকে মানে অর্থাৎ স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে বারবার আমরা ডানে বা বামে ঘুরালে তাহলে এই স্ক্রু এর কিন্তু কিছুটা পরিমাণে ক্ষয় হয়। যদি স্ক্রু এর কিছুটা পরিমাণে ক্ষয় হয় তাহলে ডানে বা বামে আমরা যতটুকু পরিমাণে ঘুরাবো তার ফলে কিন্তু সম পরিমাণে সরণ ঘটবে না, সম পরিমাণে দূরত্ব অতিক্রম করবে না। যদি তা না হয় তাহলে যে ধরনের ত্রুটি পরিলক্ষিত হবে সেটাকে আমরা বলতে পারি ব্যাকল্যাশ ত্রুটি, ব্যাকল্যাশ ত্রুটি বা পিছট ত্রুটি। এই ত্রুটিগুলো মেইনলি যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ শূন্য ত্রুটি এবং ব্যাকল্যাশ ত্রুটি এগুলো হলো যান্ত্রিক ত্রুটি। শূন্য ত্রুটির ভেতরে আমরা পেলাম ধনাত্মক যান্ত্রিক ত্রুটি আর পেলাম ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এবারে আমরা এই যে ভার্নিয়ার স্কেল দেখলাম, স্ক্রু গজ আমরা দেখলাম, স্ক্রু গজ দিয়ে পরবর্তীতে আমরা একটা পার্ট বা ভিডিও আপলোড করব যেটা দিয়ে শুধুমাত্র কিভাবে আমরা সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি বা ছোট বা সিলিন্ডার আকৃতির কোনো বস্তুর কিভাবে আমরা ব্যাস নির্ণয় করতে পারি এটা পরিমাপ করে দেখব।